ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। অমাবস্যার অন্ধকারে ডুবে গিয়েছে বিশাল শ্মশান ভূমি। প্রহরে প্রহরে ডেকে উঠছে শিয়ালের দল। মরা পোড়ানো আধপোড়া কাঠ ছড়িয়ে আছে যেখানে সেখানে। শ্মশান লাগোয়া যে মজে আসা খালটা আছে তার ভেতর থেকে বিভিন্ন শব্দ উঠে আসছে। হঠাৎ শুনলে মনে হয় যেন কেউ বা কারা ওই জলের পাঁকের তলায় বসে অপেক্ষা করছিল বহুদিন। আজ রাতে বিশেষ সময় হওয়ায় একে একে নড়ে চড়ে উঠে আসছে উপরে। মরা মানুষের মাথার খুলির ভেতর দিয়ে শ্মশানের বাতাস শোঁ শব্দ তুলে বয়ে যাচ্ছে। হঠাৎ একটা আধ ভাঙা মাটির হাঁড়ি গড়াতে গড়াতে একদিক থেকে আরেক দিকে সরে যেতে লাগলো। আর ঠিক তারপরেই মর্মান্তিক আর্তনাদ করে উঠল একটা কুকুর ছানা। এবার আমি উঠে দাঁড়ালাম। তারপর রীতিমতো হুঙ্কার দিয়ে বললাম, খুব সাবধান, আমি বলছি আর একটি প্রাণও হত্যা করো না। কারোর কোনো ক্ষতি আমি তোমাকে আর করতে দেব না। আমার কথা না শুনলে কিন্তু সাংঘাতিক বিপদ হবে। আমার এই কথা সেই সময় বিস্তৃত মাঠের ওপর একা পড়ে থাকা শ্মশানের চারপাশে প্রতিধ্বনিত হয়ে ঘুরতে লাগলো। কিন্তু কুকুর ছানাটার কষ্ট কমল না। এবার আমি মোক্ষম অস্ত্র প্রয়োগ করলাম। কি অস্ত্র? আমি তো তৈরি হয়েই এসেছিলাম। এই মদনপুর গ্রামের মাসিক প্রাণনাশের ঘটনা কি করে ঘটছে, কে আছে অন্তরালে, তা আমার বেশ জানা হয়ে গিয়েছিল। তাই এবার আমি যেদিক থেকে ওই কুকুর ছানাটার যন্ত্রণা কাতর ডাক ভেসে আসছিল, অন্ধকারে সেই দিকেই ছুঁড়ে দিলাম কলা পাতার মোড়কটা, যার মধ্যে বিশেষ দ্রব্য রয়েছে। 5টা পিপুল পত্র, 1 মুঠো লবঙ্গ ভস্য আর 1 জোড়া মরা ল্যাটা মাছ, যা আমি ওই শ্মশানের মজে আসা খাল থেকে নিজেই সংগ্রহ করেছি। আর ঠিক তারপরেই সেই চারপাশ খোলা ভূমির ওপর যেন এক প্রস্থ তাণ্ডব আরম্ভ হলো। ভয়ঙ্কর পৈশাচিক আর্তনাদ, একে একে অসংখ্য বিভৎস অপছায়া ফুটে উঠল অন্ধকারের বুক চিরে। শেয়ালের দল আরো ঘন ঘন ডেকে উঠল। চারপাশে নৃত্য শুরু করে দিয়েছে রাতের বিভীষিকা। সেই সময় আমি সেখানেই পদ্মাসনে বসে মহাডামরির নাম জপ করা শুরু করলাম। এই নাম 1 লক্ষ বার এখানে বসে জপ করতে হবে, তবেই মহাডামরি দর্শন দেবে। আর তারপর আমার আসল অভীষ্ট সিদ্ধ হবে। আজ আপনি শুনবেন তিনি তার কলমে তারানাথ তান্ত্রিকের গল্প পিশাচ লোকের দরজা। এক অশুভ শক্তিকে বশ করতে গিয়ে ভুলবশত খুলে ফেলেন পিশাচ লোকের নিষিদ্ধ দ্বার এক গ্রামের জমিদার। সেই অন্ধকার জগতের রোষানলে পড়ে তার করুণ মৃত্যু হয় এবং অতিপ্রাকৃত শক্তির ভয়ঙ্কর প্রতিশোধ নিয়েই আজকের এই গল্প। আর এমনই সব হাড়হিম করা গল্পের জন্য সাবস্ক্রাইব করুন রাতের বৈঠকখানা। তারানাথ নারকেলের মালায় ছাই ছাড়লেন। মদনপুরের জমিদার শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরী নিজে ওই গ্রামের সর্বোচ্চ বিপদ ডেকে এনেছেন অজ্ঞের মতো। কি হয় জানো তো, কিছু কিছু মানুষের ধারণা আছে ইংরেজি পড়েছে বলেই তারা ধরাকে সরা জ্ঞান করতে পারে। আদতে যে এই উপমাটা নিতান্ত মূর্খদের জন্য প্রযোজ্য তা কেউ বুঝতে চায় না। তাদেরই মতো এক আহাম্মক ব্যক্তি হলেন জমিদার প্রতাপ নারায়ণ। বয়সে প্রৌঢ়, জমিদারি, স্ত্রী, সন্তান, অর্থ সম্পদ সবই আছে, কিন্তু মানুষের নিজস্ব কোনো তাড়না না থাকলে বদ খেয়াল পেয়ে বসে সুযোগ বুঝে।
অলস মস্তিষ্ক শয়তানের বাসা। এক্ষেত্রেও হলো তাই। অত বর্ণনা কে শুনতে চেয়েছে? আসল কথাটা কি তাই বলুন না। সব কথাই আসল। তোমরা গৌরচন্দ্রিকা ভাবো, কিন্তু একটা গল্পের ভূমিকা না বললে গল্পের আগাগোড়া শ্রোতার পক্ষে বুঝতে সমস্যা হতে পারে। তাই সমস্তটা বলা। হ্যাঁ, তা যাই হোক, আমি বেশ কিছুদিন ধরেই একটা দুঃস্বপ্ন দেখছিলাম। কেবলই দেখি শ্মশানে সারি সারি চিতা সাজানো রয়েছে, অথচ আশেপাশে কোনো লোকজন চোখে পড়ে না। দারুণ অবাক হয়ে স্বপ্নের মধ্যেই আমি যখন এদিক ওদিক দৃষ্টিপাত করি, ঠিক তখনই দেখি সংলগ্ন একটা প্রায় অপরিচ্ছন্ন জলাশয় থেকে একে একে কারা যেন ওপরে উঠে এলো। প্রথমে বুঝতে পারি না, অন্ধকারে ঢাকা থাকে তাদের মুখ। ক্রমশ অন্ধকারে চোখ সয়ে গেলে দেখি তারা প্রত্যেকে এক একটা নরকঙ্কাল। আর ঠিক তখনই বহু দূর থেকে ভেসে আসে এক বা একাধিক কান্নার শব্দ। অস্থির হয়ে উঠি আমি ঘুমের মধ্যেই। মাঝরাতে উঠে বসে পড়ি বিছানায়, জেগে ভাবি কেন দেখলাম এই স্বপ্নটা, এর মানে কি। কিন্তু কিছুতেই কুল কিনারা হয় না। এমন করে কেটে যায় প্রায় দিন 7। অষ্টম দিনে আমার কাছে আসে একজন। আচ্ছা, আপনি সেই জ্যোতিষার্ণব শ্রী তারানাথ চক্রবর্তী তো? হ্যাঁ, আমি। কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। নমস্কার, আমার নাম গঙ্গাধর মণ্ডল। আমি আসছি সাঁওতাল পরগনার এক গ্রাম মদনপুর থেকে। সেখানে বড় দুর্দিন দেখা দিয়েছে। আপনার কথা আমাদেরই এক পারিবারিক আত্মীয় বলেছে। আপনি তাকে চেনেন? কার কথা বলছেন বলুন তো? আগে তিনি বৈচি গ্রামের জমিদার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। আপনি শ্রী চন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কথা বলছেন না? আগে তিনি আপনার কথা বললেন। যে অঘটন ঘটতে শুরু করেছে, তাতে আপনি না হলে আমাদের বোধহয় আর কোনো পরিত্রাণ নেই। বেশ, আগে আমাকে সমস্ত কথা খুলে বলুন। আমি কিন্তু এখনো কিছু বুঝতে পারছি না। বলছি, আমাদের জমিদার মশাই ভালো বা খারাপ কোনো রকমই মানুষ নন। তিনি তার মতন থাকেন, ওই আপন ভোলা গোছের। কাছারির যাবতীয় কাজ আমাকেই সামলাতে হয়। আমি তার বাপের আমল থেকে আছি। প্রজারা বেশ সুখেই আছে, তবে জমিদার মশাইয়ের বোধহয় ব্যক্তি জীবন তেমন ঠিক সুখী নয়। এ কথা কেন বলছেন? তিনি কি নিঃসন্তান বা বিপত্নিক? আগে না, গিন্নিমা অতি সুলক্ষণা। আর জমিদার মশাই 2 সন্তানের পিতা, এক কন্যা এক পুত্র। তারা এখন কেউ কৈশোর আর কেউ বা শৈশব। সংসারে আর স্বচ্ছন্দ কিছু সেরকম নেই। তবে অসুবিধা কিসের? জমিদার মশাই নিজেকে নিয়ে বড় অশান্তিতে ভোগেন। তিনি সুপুরুষ নন। সত্যি বলতে তার অবয়ব পুরাণের দৈত্যের মতো। তবে এ নিয়ে কারোর কোনো অভিযোগ ছিল না। কেউ কখনো তাকে কোনো কথা বলেনি। কিন্তু জমিদার মশাই নিজেই নিজেই এটা ভাবেন যে তাকে বোধহয় অনেকেই ঘৃণা করে। আড়ালে তাকে নিয়ে আলোচনা হয়। এ কথা কেন বলছেন? কোনো প্রমাণ আছে কি? প্রমাণ বলতে গত বছর ও বাড়ির দোল উৎসবে যে কুমোরপ এসছিল ঠাকুর গড়তে, তাকে ডেকে জমিদার মশাই বলেছিলেন, এই যে, তোর নামটা কি যেন? আগে আমার নাম গোবিন্দ পাল হুজুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোবিন্দর মতোই তো তোর আদল। শোন শোন, আমি তোকে বাড়তি কিছু বকশিস দিচ্ছি। তুই এই বাড়িতে আর আসিস না। সে কি? আমার কি কাজে কোনো ভুল হয়েছে কর্তা?
না 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 না, ভুল নয়, কাজ ভালোই হয়েছে, সেই জন্যই বকশিস দিচ্ছি। কিন্তু এইবারই শেষ, আর কখনো এ বাড়িতে তুই আসিস না। আগে কেন আমায় তাড়িয়ে দিচ্ছেন সে কথা না জানলে আমার যে শান্তি হবে না। আমার যদি দোষ নাই থাকে তবে আমাকে কেন কাজ থেকে তাড়িয়ে দিচ্ছেন? জমিদার বাড়ির ঠাকুর গড়া এ তো খুব ভাগ্যের কাজ। আমার বাবাও এই কাজ করতেন, আজ বাবা নেই তাই আমি। আহ, তোর বাবা অন্য মানুষ ছিল, আর তুই না, মানে তোকে 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 আমি আমার বাড়িতে আর কখনো দেখতে চাই না। এনে গুনে নে, আর এখান থেকে তাড়াতাড়ি যা। সেদিন যে তিনি কুমোরকে তাড়িয়ে দিলেন, তারপর গিন্নিমা নাকি এই কথা জানতে পেরে স্বামীকে জিজ্ঞাসা করেছিলেন তিনি কেন এমন করলেন। তাতে তিনি যে উত্তর দিয়েছেন সে কথা শুনে গিন্নিমা তো বটেই, আমরা সকলেই খুব অবাক হয়েছিলাম। কি উত্তর দিয়েছেন? তিনি বলেছেন ওই কুমোরপো নাকি খুব আকর্ষণীয় এবং সুপুরুষ। মানে কি করে বোঝাই ঠাকুরমশাই, মানে ওরকম একজন সুপুরুষ যদি বাড়িতে বেশি যাতায়াত করে তার ঘর নাকি ভাঙতে পারে। সে কি, এমন ধারণার কারণ কি? আগে কোনো কারণ নেই, গিন্নিমা অত্যন্ত শ্রাদ্ধী রমণী, তাছাড়া স্বামীকে তিনি যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করেন। এরপরও কেন যে তার এমন ধারণা হলো তা আমরা কেউ ভেবে পাচ্ছি না। কিন্তু এই ধারণার সঙ্গে মদনপুরের বর্তমানে ঘটতে থাকা অঘটনের সূত্র কি? মানে আমার কাছে আপনি কি প্রয়োজনে এসেছেন? আরে সে কথাই তো বলছি, জমিদার মশাই নিজের হীনমন্যতায় নিজেই অস্থির হয়ে কি যে এক গোপন সাধনা আরম্ভ করেছিলেন, সে নাকি এমন সাধনা যার কথা গিন্নিমাকেও বলা যাবে না। তারপর 11 দিন তিনি নিজের ঘরে রাতে বিশেষ কিছু উপাচারের অর্চনা করতে শুরু করলেন। সে কি উপাচার আমরা জানি না, কেবল দাসীকে বলতেন। শোন, আমি এখন যে ঘরে থাকি সেই ঘরে পর্যাপ্ত ঘি রেখে যাবি। সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে, ঘি যেন কম না পড়ে। আজ্ঞে কর্তা, তাই হবে। বেশ, তারপর কি হলো? তা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সারা রাত তিনি উপাসনা করেন। কার কেন কিছুই কেউ জানে না। অমন করে কেটে গেল 11টা দিন। এরপর একদিন জমিদার মশাই হঠাৎ গিন্নিমাকে বললেন, শোনো নয়নতারা, তুমি ছেলে আর মেয়েকে নিয়ে কদিন তোমার ওই পিত্রালয় থেকে ঘুরে এসো। কেন বলুন তো, সেখানে কি কারোর কিছু হয়েছে? মানে চিঠি লিখেছে কেউ? না না, কারোর কিছু হয়নি। আমি কটা দিন একটু একা থাকতে চাই। সে কি, আমরা না থাকলে আপনার সেবা যত্ন হবে কি করে? তাছাড়া আগে তো কখনো আপনি এভাবে আমাদের দূরে যেতে বলেননি, তাহলে আজ হঠাৎ এমন কি হলো? যত প্রশ্নের উত্তর আমি দিতে বাধ্য নই। যেতে বলেছি সকলেই যাবে, কটা তো দিনের ব্যাপার। আমি একটা বিশেষ সাধনা করছি, সেই সাধনায় সিদ্ধি পেয়েছি। এখন একাকী থেকে পরখ করব আমার সিদ্ধি লাভ যথার্থ হয়েছে কিনা। কি সাধনা? কিসের সিদ্ধি? বন্ধ ঘরে রাতে আপনি দিনের পর দিন সাধনা করেছেন তা জানি, কিন্তু তার ব্যাপারে তো কোনো কথাই আমাকে বলেননি। দেখুন, আপনার এই সমস্ত খেয়াল আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি হয়েছে সত্যি করে বলুন না, বলুন না আমায়। বলছি তো, আমি এক অপার্থিব সাধনায় সিদ্ধ হয়েছি। সে এমন সিদ্ধি যার গুণে নতুন জীবন পাবো আমি। এই বিশ্রী চেহারাটা নিয়ে আমাকে আর বেঁচে থাকতে হবে না অপরের আলোচনার বিষয় হয়ে। বিশ্রী চেহারা নিয়ে বেঁচে থাকতে হবে না মানে? আপনি কি বলতে চাইছেন? আর কে আপনাকে নিয়ে আলোচনা করে? আর এসব কথা আপনার মাথায় কে ঢোকালো বলুন তো? কটা কটা নাম বলবো, কটা? সবচেয়ে আগে তো তোমার নামটাই আসে। এই যে আমি এমন করছি, তেমন স্বামী পেয়ে তোমার মতো সুন্দরী রমণীর কি কোনো পরিতৃপ্তি ঘটেছে? তুমি তো অত্যন্ত সুপুরুষ এবং আকর্ষণীয় কোনো স্বামী লাভ করতেই পারতে। নেহাত আমার ওই পৈতৃক প্রতিপত্তি রয়েছে, তাই তোমার ব্রাহ্মণ পিতা এই বিবাহে আগ্রহী হয়েছে, নইলে তিনিও নিশ্চয়ই কোনো রূপবান জামাতাই কামনা করতেন। এতদিন পর আপনি আমাদের এই অপবাদ দিচ্ছেন? কবে আমি বা আমার পরিবার আপনার রূপ থাকা বা না থাকা নিয়ে কোনো কথাটা বলেছি?
ঈশ্বর যাকে যেমন করেছেন তাকে তেমনই থাকতে হবে। নিজস্ব রূপ লাবণ্য মানুষ তার নিজের হাতে সৃষ্টি করতে পারে না। তাই এসব কথা পাগল ছাড়া কোনো সুস্থ মানুষের মুখে শোনাও বাঞ্ছনীয় নয়। এই কথাটা শুনেই জমিদার মশাই প্রচণ্ড রেগে উঠলেন। কাছেই এক দাসী ছিল, তার মুখে শোনা গেছে, আমি তো তখন সবে শরবত নিয়ে যাচ্ছিলাম ও ঘরে, তাই পর্দার মধ্যে থেকে মানে হচ্ছে পর্দার এপার থেকে শুনলাম আর কি। কি এত বড় কথা! আমি আমি পাগল বটে বটে। এই সমস্ত আলোচনা আমার আড়ালে হয়েছে এতকাল, আর আর আমার সামনে হচ্ছে। দিনে দিনে আরো অনেক স্পর্ধা দেখবো, তাই না? হ্যাঁ, তোমাকে তোমাকে আজ তোমার এই দুঃসাহসের উপযুক্ত শাস্তি আমি দিচ্ছি। আর কোনোদিন আমার মুখের ওপর এমন কোন শব্দ উচ্চারণ করবে? বলো বলো, নয়তো নয়তো আজ এই মুহূর্তে এখানে। ও কি কাণ্ড! ছাড়ুন ছাড়ুন জমিদার মশাই, ছাড়ুন ছাড়ুন জমিদার মশাই, গিন্নিমা যে মরে যাবেন, ছেড়ে দিন ছেড়ে দিন। অমন করে কি কারো গলা টিপে ধরতে আছে নাকি? ছাড়ুন ছাড়ুন বলছি, ছাড়ুন ছাড়ুন। আজ আজ আমি শিক্ষা দিচ্ছি, উপযুক্ত শিক্ষা। ওরে ওরে, তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি তাড়াতাড়ি শিগগিরই ছুটে আয় তোরা। এখানে যে একটা সর্বনাশ হয়ে যাবে রে, গিন্নিমাকে বাঁচাতে হবে। ওরে তোরা কে কোথায় আছিস? ছুটে আয় তোরা, ছুটে আয় বলছি। হায় 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 হায়। কই কই, কি হয়েছে? দেখি দেখি, কি সর্বনাশ! জমিদার মশাইকে যে কিছুতেই সরানো যাচ্ছে না। এরপর অনেক কষ্টে সবাই মিলে ঠেলাঠেলি করে কর্তামশাইকে একটু পেছন দিকে সরিয়ে আনা হয়। ততক্ষণে গিন্নিমা গলায় অসহ্য ব্যথা নিয়ে নিজেই নিজের গলা দেওয়া আড়াল করে মাটিতে বসে চোখের জল ফেলছেন, মুখে কথা ফুটছে না। খবর পেয়ে আমি কাছারি থেকে ছুটে গেলুম। গিয়ে দেখি এই কাণ্ড। জমিদার মশাই ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, তার চোখটা টকটকে লাল, ক্রোধে যেন নিঃশ্বাস ছেড়ে। সে এক ভয়ঙ্কর দৃশ্য। তার ওই মূর্তি না এত বছরে আগে কেউ দেখেনি। আশ্চর্য! তারপর কি হলো? বলতে পারেন সেই শুরু। এরপর থেকে 24 ঘন্টাই অশান্তি। গিন্নিমাকে একসময় নিজের ঘর থেকে অন্য ঘরে সরে যেতে হলো। রাতের বেলা কর্তা নাকি হঠাৎ হেসে ওঠেন, উন্মাদের মতন আচরণ করেন। মানে কি বলবো, গোটা ঘরে পায়চারি করে বেড়ান আর যখন তখন কারোর সাথে কথা বলেন। সবচেয়ে ভয়ের ব্যাপার, গিন্নিমাকে যখন ইচ্ছে তখনই মৃত্যু ভয় দেখান। গিন্নিমা চোখ বুজে নিশ্চিন্তে ঘুমোতেও পারেন না, পাছে আবারও যদি কখনো স্বামী তার গলা টিপে ধরেন, তখন কে তাকে বাঁচাবে? জমিদার মশাই স্নান খাওয়া ভুলে গেছেন, সবসময় প্রসাধন করেন আর স্ত্রী লোকদের মতো একটা বড় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করেন। দরকারি কাগজপত্র সইসাবুদও করতে ভুলে গেছেন তিনি। এমন চলতে থাকলো বেশ কিছুদিন। গিন্নিমা তার পিতাকে ডেকে পাঠান। তিনি ব্রাহ্মণ, এসে সমস্ত লক্ষণ বিচার করে গম্ভীর গলায় বললেন, দেখো মা নয়ন, আমি যা বুঝছি বড়ই দুর্লক্ষণ। বাবা জীবন কোনো এক যক্ষিণীকে আহ্বান করেছেন, আর সেই যক্ষিণীর প্রসাদেই তার এই উন্মাদ ভাব। সে কি বাবা, উনি যদি এমনি দিনের পর দিন অসুস্থ হতে থাকেন, যদি সমস্ত কর্তব্য ভুলে যান, তবে তো একদিন বড় রকমের একটা বিপদ ঘটে যাবে। উনি কখন কি বলছেন কি করছেন কিচ্ছু খেয়াল থাকে না। গভীর রাতে ঘরের দরজা খুলে সিঁড়ি ধরে ছাদে উঠে যান, আর তারপর কোথায় কোথায় তুমি, কোথায় মোহিনী চক্ষিণী? তোমার আকর্ষণে আমি যে দেশে হারা হয়ে পড়েছি। এসো ধরা দাও আমায়। আমি তো তোমার উপযুক্ত সৌন্দর্য কামনা করেছি, তুমি তো দান করেছো আমায়। এবার দেখা দাও মোহিনী। এই তো আমি, এসো, আমায় তোমার কল্পনায় মর্ত করে তোলো। এসো এসো।
এই তো আমি তোমার কাছেই আছি। কিন্তু তুমি যে ক্রমশ সরে যাচ্ছ যক্ষিণী, আমি যে কিছুতেই তোমার নাগাল পাচ্ছি না, কিছুতেই না। ভাবি, এসো, এগিয়ে এসো। আমি তোমার জন্যই অপেক্ষা করছি। এসো। হ্যাঁ, যাবো, আমি যাবো, তোমার কাছেই যাবো। দাঁড়ান, আপনি কি পাগল হয়ে গেছেন? এবার যে ছাদের শেষ সীমানা, অন্ধের মতো কোথায় এসে দাঁড়িয়েছেন? আর একটু হলে তো ঈশ্বর রক্ষা করেছেন। ঠিক সময় আমার ঘুম ভেঙে গিয়েছিল, তাই আপনাকে ঘর থেকে বের হতে দেখলাম। আর তখনই ভাগ্যিস আমি আপনার সঙ্গে উপরে উঠে এসেছি, নয়তো এত উপর থেকে মাটিতে আপনি পড়ে যেতেন। নিচে পড়লে আর বাঁচবেন না আপনি। চলুন, আপনি নিচে নেমে চলুন। কি সর্বনাশ! শয়তানি, কেন এসেছিস তুই? তোর জন্য আমার কাছে আসতে পারছে না। দূর হয়ে যা আমার ঘর থেকে, বেরিয়ে যা, এখনই বেরিয়ে যা। এই কথা বলে সেই রাতেই তিনি গিন্নিমাকে নিজের ঘর থেকে তাড়িয়ে দিলেন। গিন্নিমা নিজের প্রাণের ভয়ে ভীত ছিলেন, কিন্তু এইভাবে তাকে স্বামী তাড়িয়ে না দিতেন তাহলে হয়তো তিনিও ঘরেই থাকতেন। কিন্তু এরপর তো আর থাকার সম্ভব নয়। শুধু কি জমিদার গিন্নি তার স্বামীর দ্বারা অপমানিত হতেন, নাকি প্রতাপ নারায়ণের রোষ আর কারোর ওপরে পড়তো না, সকলের ওপরেই পড়তো। আমায় তিনি যখন তখন অযথা অপমান করেন। সবচেয়ে আশ্চর্যের কথা, ফুলের মতন সুন্দর তার ওই 2 সন্তানের ওপর তার বিরাগ জন্মালো। ছেলে মেয়েগুলোকে চোখে দেখতে পারতেন না। বাবার ব্যবহার ছেলে মেয়েরাও ভয় করতে আরম্ভ করলো। এর মধ্যে আবার বাড়িতে এসে গেলেন বেয়াই মশাই। তিনি মেয়েকে বললেন, দেখো মা, জামাই বাবার জীবনকে স্বাভাবিক করতে হলে, এই সংসারে আবারও শান্তি ফিরিয়ে আনতে হলে তিনি যে সাধনা করেছেন তার বিপরীত এক সাধনা করতে হবে। আর সেই সাধনায় সিদ্ধ হয়ে জামাই বাবার সাধনার সিদ্ধি নষ্ট করতে হবে। একমাত্র এটাই একটা পথ। যা করতে হয় করো বাবা, আমি তো এসব কিচ্ছু বুঝি না। আমি শুধু সেই মানুষটাকে আবারও আগের মতো ফিরে পেতে চাই। এই সংসারটাতে আবারও যেন শান্তি ফিরে আসে। আমি শুধু এটুকুই চাই, আমি আর কিচ্ছু চাই না। বেশ, তবে তাই হোক। আমি সমস্ত আয়োজন করছি। আসছে অমাবস্যা তিথিতে আমি সাধনায় বসবো। তারপর কি হলো? খুব গোপনে সমস্ত কিছু জোগাড় হলো। অমাবস্যায় বেয়াই মশাই মদনপুর গ্রামের শ্মশানে বিশেষ আসন পেতে সাধনায় বসলেন। কাছে কেউ ছিল না, শুধু ওই জমিদার বাড়ির বাগান থেকে খানিকটা মাটি সংগ্রহ করে নিয়ে গিয়েছিলেন, যে মাটির 2টো মূর্তি তৈরি করেছিলেন তিনি। কার মূর্তি? আগে একটা মূর্তি জমিদার মশাইয়ের, আর একটি এক স্ত্রী লোকের। কার আমি ঠিক সঠিক জানি না। বেশ, তারপর? একটু জল হলে ভালো হতো। চারি, এ ঘরে 1 গ্লাস জল নিয়ে আয় মা। আসছি বাবা। ওনাকে দে। আপনার মেয়ে বুঝি? হ্যাঁ। সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। নিন, এই মিষ্টি দুটো মুখে দিয়ে জল খান। বেশ মা। তুই এখন যা মা। আচ্ছা বাবা। শুক্লা প্রতিপদের সকালে শ্মশানে গিয়ে দেখা গেল বেয়াই মশাই মারা গেছেন। মারা গেছেন না বলে খুন হয়েছেন বলাই ভালো, কারণ তার রক্তাক্ত ধরটুকুই পাওয়া গিয়েছে, মাথাটা নেই। কাছেই সাধনার উপাচার, কয়েকটা তরিকাঠ, একটা নারকেল, কিছু জবা ফুল যা শুকিয়ে গিয়েছে, আর রক্তমাখা সেই মাটির 2টো মূর্তি। যে মূর্তি 2টো তিনি আমারই সাহায্যে গোবিন্দ কুমারের হাতে তৈরি করিয়েছিলেন। কেউ কিছু বুঝতে পারল না। নয়নতারা পিতৃশোকে অজ্ঞান হয়ে পড়লেন। আর সেই রাত্রি থেকেই শুরু হলো আরেক কাণ্ড। কেমন কাণ্ড? গভীর রাতে জমিদার বাড়ির মধ্যে অনেকগুলো গলা শুনতে পাওয়া যায়।
ঘরের দরজা খুলে ঘুমন্ত মানুষ বাইরে বেরোয়, কাউকে দেখতে পায় না। ঘরের ভিতরে ঢুকে দেখে বিভৎস কবন্দ দেহধারী ভয়ঙ্কর পিশাচ একটা ঘর দখল করে বসেছে। গোটা বাড়িময় হুলুস্থুলু পড়ে যায়। সেই গভীর রাতে সে বিভৎস। সকলে ছুটোছুটি করে, বাড়ি থেকে বেরোতে চায়। আর বাড়ির সদর দরজা আগলে দাঁড়িয়ে থাকতে দেখা যায় জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরীকে। বলেন কি? তাই তো বলছি, এ যেন এক সাংঘাতিক দুঃস্বপ্ন। মানুষগুলো প্রাণ ভয়ে কেঁদে ওঠে, কিন্তু কেউ কাউকে সাহায্য করতে পারে না। এমন করেই কেটে যায় সেই রাতটা। পরদিন সকালে সব শান্ত। সবাই ভাবে হয়তো একটা দুঃস্বপ্নই সবাই মিলে দেখেছে সারা রাত ধরে। কিন্তু স্বপ্ন যে নয় তা প্রমাণ হয়ে যায় সকালেই। কখনো পুকুর পাড়ে, কখনো বাগানে, কখনো বা ভাড়ার ঘরের পেছনের বারান্দায় খুঁজে পাওয়া যায় জমিদার বাড়ির লোকেদের মুণ্ডহীন মৃতদেহ। প্রথমে গেছেন জমিদার মশাইয়ের এক বাল্য বিধবা পিসিমা। তিনি পূজা অর্চনা নিয়েই থাকতেন, বিশেষ কোনো ব্যাপারেই কথা বলতেন না। এমন নির্বিবাদী মানুষটাকে কে বা কারা এত নিষ্ঠুরভাবে মারল, এই প্রশ্নটাও আলাদা করে করতে পারল না। কারণ কারা এই কাজ করতে পারে সে ধারণা সকলেরই হয়েছে। আর তারপর একে একে আরো বেশ কয়েকজন আত্মীয়, যারা জমিদার বাড়িতেই থাকা খাওয়া করতেন, তারা চলে গেছেন। আর গত মাসের অমাবস্যা তিথিতে ও বাড়ির মেয়ে গিন্নিমায়ের নরনের মণি, তার মেয়ে শুক্লা উভয়ই চলে গেছেন। এখন কেবল তার ছেলে আর তিনি বেঁচে আছেন। জমিদার মশাই এখন বদ্ধ পাগল। সমস্ত সময় তাকে ঘরে তালা বন্ধ করে রাখা হয়, জানলা গলিয়ে খাবার দাবার দেয়া হয়, কিন্তু তিনি খান না। ওই জানলা দিয়েই বাইরে ছুঁড়ে ছুঁড়ে ফেলেন আর বলেন, মরবি হ্যাঁ, সবাই মরবি। তোরা কি ভেবেছিস? হ্যাঁ, আমায় এখানে বন্ধ করে রেখে তোরা বাঁচবি? কেউ বাঁচবি না। কে বলেছিল ওস্তাদি করতে? কে বলেছিল শ্মশানে বসে তার বিরুদ্ধে সাধনা করতে? সে কি যেমন তেমন কেউ? সে হলো যক্ষিণী, পিশাচিনী, রূপা। অসংখ্য সহচরী আছে তার। পিশাচ লোকের দরজা খুলে গেছে। হ্যাঁ, সে দরজা কে বন্ধ করবে? কেউ পারবি না। আর সে দরজা বন্ধ না হলে একে একে মরবি সব। কেউ বাঁচবি না। এই সমস্ত কথা শুনে মরতে বসা মানুষগুলোর বুকের রক্ত শুকিয়ে যায়। কিন্তু কে কাকে সাহায্য করবে? কোথাও কোনো পথ নেই। এ তো আর অসুখ নয় যে ডাক্তার বদ্যি ডাকা হবে। গ্রামের বাইরে খবর পৌঁছে গেছে। কেউ ভুলেও বিশেষ প্রয়োজনেও ওই মদনপুরের চৌহদ্দি মারায় না। কি সৌভাগ্যক্রমে এমন সময় শ্রী চন্দ্রনাথ চট্টোপাধ্যায় এসেছিলেন ওখানে। তিনি গিন্নিমার সম্পর্কে এক দাদা হন। কিছু না জেনেই এসেছিলেন বোনের বাড়ি, আর এসেই জানতে পারেন সব। গ্রামে তিনি অবস্থান করেননি, চলে গেছেন, কিন্তু যাবার আগে বলে গেছেন আপনার কথা। গিন্নিমা আমায় বারবার বলে পাঠিয়েছেন আপনাকে যেন একবার সেখানে নিয়ে যাই। দেখুন, আজও তো অমাবস্যা। আজ হয়তো খোকাবাবু বা গিন্নিমা দুজনেই মধ্যে কেউ একজন মারা যাবেন। দয়া করে যদি আপনি একবার যান, তবে হয়তো প্রাণগুলো রক্ষা পেতে পারে। কিসে কি হচ্ছে আমরা জানি না, পরিত্রাণের কোনো পথও নেই। এই সময় আপনিই আমাদের ভরসা। বেশ, আমি যাব, আর সকলের বিপদও কাটবে। কিন্তু একটা কথা, একটা এমন ঘটনা ঘটবে যে ঘটনা আমার হাতে নেই। সে ঘটনা ঘটলে হয়তো গোটা গ্রামের মাথার ওপর থেকে অভিভাবকের ছত্রটি সরে যাবে। তখন আপনারা আমায় ভুল বুঝবেন না যেন। আপনি ঠিক কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। সেখানকার মানুষ বিপদে আছে কারণ জমিদার বাড়ির বিপদ গোটা গ্রামের আতঙ্ক ছড়িয়েছে। আর গভীর রাতে ইদানিং শ্মশানের দিক থেকে একদল উশৃঙ্খল উপস্থিতির আনন্দ উল্লাস শোনা যায়। ঘন ঘন শিয়াল ডেকে ওঠে, বিচ্ছিরি আষ্টে গন্ধ ভেসে আসে বাতাসে। বন্ধ ঘরের জানলার বাইরে কারা যেন দাঁড়িয়ে ধীরে ধীরে টোকা দেয়। অস্বাভাবিক গলায় বলে,
কে আছে ঘরের ভেতরে? জানলাটা খুলে দে, দেখি ঘরের ভেতর কে আছে। বাইরে আয়, বাইরে বেরিয়ে আয়। আজ নয়তো কাল হাতের নাগালে তো আসতেই হবে তোদের। যাদের হৃদযন্ত্রে গোলমাল আছে তাদের পক্ষে এই আতঙ্ক কত সাংঘাতিক ভেবে দেখুন। হয় ঠক ঠক করে কাঁপে সবাই, ভুলেও দরজা খোলে না কেউ। এই অবস্থাতেই শুনতে পায় একসঙ্গে হেঁটে কারা যেন চলে যাচ্ছে। ক্রমশ মিলিয়ে যায় শব্দ। শ্মশানের দিক থেকে একটা ঠান্ডা জলো বাতাস ভেসে আসে বারবার। উফ, সে বাতাস যেন রাতের আতঙ্কের আভাস নিয়ে আসে। হয় কেঁপে ওঠে মানুষের মন। পথে একটা কুকুর বেড়াল থাকে না, দিন হোক বা রাত। এসব কি জাগতিক লক্ষণ? নয়, এসব হলো বহির্জাগতিক বা অপার্থিব আতঙ্কের আবির্ভাবের লক্ষণ। যাক সেসব কথা, আপনি একটু অপেক্ষা করুন, আমি তৈরি হয়ে আসি। যেসব জিনিস প্রয়োজন তা আমাকেই নিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, জমিদার বাড়ির মাটি আমার প্রয়োজন। মূর্তি আমি গড়ে নেব, কিন্তু মাটিটা আপনাকেই ব্যবস্থা করে দিতে হবে। সব দেব, আপনি শুধু একবারটি চলুন। তারপর কি হলো? বাড়িতে বলে নায়েব মশাইয়ের সঙ্গে গেলাম সেখানে। তিনি এসেছিলেন অনেক সকালে, বেরোতে বেরোতে 10টা বাজল। যখন সে গ্রামে গিয়ে পৌঁছালাম তখন সন্ধে হয়ে এসেছে। আগেই বলেছি আমার সঙ্গে সবই জোগাড় ছিল। আমি আর অযথা সময় নষ্ট করলাম না, সরাসরি শ্মশানে গিয়ে আয়োজন সাজাতে বসলাম। যথা সময়ে নায়েব মশাই মাটি নিয়ে এলেন। ধারে কাছে আর কেউ নেই, আমি উপযুক্ত সময়ের অপেক্ষায় বসে আছি। ধীরে ধীরে সন্ধে গড়িয়ে রাত, তারপর গভীর রাত হলো। আর তারপরেই বাতাসে পৈশাচিক অপগন্ধ ছড়িয়ে পড়ল। বুঝলাম সময় হয়েছে। তারপর কি করেছি তা তো তোমাদের বললাম। কিন্তু চূড়ান্ত বিচার কি হলো তাই? আমি মহাডামরির নাম জপ করছি, এমন সময় হঠাৎ কেঁপে উঠল শ্মশানের মাটি। তার ঠিক পরেই আমার চারপাশে জ্বলে উঠল আলে আর আগুন। শ্মশানে মাঝে মাঝেই তা দেখা যায়। চোখ বুজেই সমস্ত উপলব্ধি করতে পারলাম। আমার মাথার উপর দিয়ে উড়ে গেল বিকট ডাক ডাকতে থাকা এক সার রাতচরা পাখি, কিন্তু আমি অবিচল। অবশেষে আমার মন্ত্র জপ শেষ হলো। এবার আমি করজোরে প্রার্থনা করলাম, হে মহাডামরি মহাবিদ্যা, 64 যোগিনীর শক্তি সংযুক্তা মহাশক্তি, অষ্টমাত্রিকা বিভক্তা 64 যোগিনীর নামে সংকল্প করে আমি প্রার্থনা করছি। হে দেবী, হে রক্ষা কর্ত্রী, দেখা দাও, রক্ষা করো আর্তকে, আর সংবরণ করো তোমার অধীনস্থ পিশাচ লোকের উপস্থিতিদের। প্রকট হও তুমি, প্রকট হও। বলা মাত্রই ভীষণ বজ্রপাতের মতো এক দারুণ নাদ হলো। এবার আরো একবার কেঁপে উঠল শ্মশানের মাটি। চোখ খুললাম আমি, দেখলাম অন্ধকার আকাশের এক প্রান্ত যেন আগুনে জ্বলে গিয়েছে। চোখ ঝলসে যাওয়া শত সূর্যের দীপ্তি নিয়ে সেই অংশটায় যেন নেমে আসছে মহাশূন্য থেকে পৃথিবীর বুকে। সেটা দেখেই আমায় ঘিরে শ্মশানের নৃত্য করতে থাকা আতঙ্কের দল ক্রমশ সেই খালের দিকে অগ্রসর হতে লাগলো। ওই খালটি হলো এই গ্রামে আক্রমণ করতে থাকা পিশাচদের পাতাল থেকে উপরে উঠে আসার পিশাচ লোকের দরজা। আর ঠিক তখনই তাদের মাথার উপর ভেঙে পড়ল সেই বজ্রবিদ্যুৎ রূপা ভীষণ অবয়ব। প্রচণ্ড পৈশাচিক আর্তনাদে কানের তালা লেগে যাওয়ার উপক্রম হলো। সেই সঙ্গে মহাডামরি মহাবিদ্যার ক্রোধিত কণ্ঠস্বর, আমার আসন থেকে আমাকে এখানে ডেকে এনেছো তুমি। তোমার এই প্রার্থনা স্থির থাকতে দেয়নি আমাকে।
আমি এদের ধ্বংস করলাম, কিন্তু তুমি যেহেতু আমায় দর্শন করলে, তাই তোমার আরো একটি প্রার্থনা আমি পূরণ করব। আমার দর্শন কোনো সাধারণ সাধকের ভাগ্যে হয় না। বিশেষ গুণ ও প্রজ্ঞা না থাকলে কেউ আমায় ডাকার স্পর্ধাও করে না। তোমার প্রতি আমার অনুগ্রহ রয়েছে, বলো তুমি আর কি চাও? আমায় কৃপা করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমি চাই এই গ্রামের জমিদার শ্রী প্রতাপ নারায়ণকে আপনি ক্ষমা করুন, আর সে যে যক্ষিণীর সাধনা করেছে সেই যক্ষিণীকে সংবরণ করুন। সকল সমস্যার সমাধান হোক, আর সেই জমিদারের সাধ্যী স্ত্রী যেন বৈধব্যের শিকার না হন, এই আমার প্রার্থনা। কিন্তু আপনি এমন কথা বললেন কেন? আপনি একটু আগেও বললেন মদনপুরের অভিভাবক মানে নিশ্চয়ই ওই জমিদার, তার বিপদ হওয়ার সম্ভাবনা ছিল। আবার এখনো এই কথা বলছেন, এ কথার মানে কি? মানে জমিদার প্রতাপ নারায়ণের সাধনায় তুষ্ট হয়েছিল এক যক্ষিণী। জমিদার সুপুরুষ হওয়ার তাগিদে যক্ষিণীকে আহ্বান করেছিলেন তার বর লাভের আশায়। এইসব গৌণ সাধনার বিবরণ বিভিন্ন লৌকিক উপকথা অথবা তান্ত্রিক গ্রন্থে পাওয়া যায়। চেষ্টা করলে তোমরাও এমন সাধনা ঘরে বসে করতে পারো, কিন্তু বিপদের কথা হলো এই যে এইসব সাধনা গুরুর নির্দেশ এবং আদেশ ছাড়া করা যায় না। যারা করার ভুল করে তাদেরই প্রতাপ নারায়ণের দশা হয়। তিনি কি বই পড়েই সাধনা করছিলেন নাকি? হ্যাঁ, শখের বই পড়ে সাধনা করেছিলেন। নায়েব মশাই আমার সেই বাড়ি থেকে আসার আগে সে কথা বলেছিলেন। ও বাড়িতে বিভিন্ন বই থাকতো, তারই মধ্যে তন্ত্রগ্রন্থ ছিল, আর সেই বইয়ের বেশ কিছু পাতা নাকি ছিঁড়ে নেওয়া হয়েছিল বইটা থেকে। জমিদার মশাই গোপনে সাধনা করবেন বলেই ওই পাতাগুলি নিজের কাছে রেখেছিলেন। কাউকে কিছু না জানিয়ে তৈরি হচ্ছিলেন গোপনে। তা যাই হোক, সাধনা তো তিনি করেছেন, তার ফলও পেয়েছেন। 5 জনের চোখে তিনি আগের চেহারাতে থাকলেও তার নিজের চোখে আয়নায় নিজেকে তিনি সুপুরুষ দেখছিলেন যক্ষিণীর মোহিনী মায়া বলে। ঈশ্বর যে রূপ দিয়েছেন সেই রূপ যেমনই হোক, তা বদলানোর সাধ্য কোনো যক্ষিণী বা পিশাচিনীর নেই। তারা যেটা করতে পারে সেটা হলো নিজস্ব মায়া বিস্তার করা, আর এখন সেই মায়াজাল ছিন্ন হয়েছে ডামরির আবির্ভাবে। যক্ষিণীর সমস্ত রাগ এবার গিয়ে পড়বে হতভাগ্য নির্বোধ জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরীর উপর। আজ রাতে মুন্ডহীন মৃতদেহে পরিণত হবে তার পূর্ণাঙ্গ অবয়ব। এ ব্যাপারে আমি নিশ্চিত। এখন সেই বিপদটা যাতে না ঘটে সেই প্রার্থনাই করলাম আমি ডামরির কাছে। তার মানে মহাডামরি আপনার কথা শুনলেন? হ্যাঁ, শুনলেন, কিন্তু বিকল্প ব্যবস্থায়। তার মানে? ডামরি বললেন, তোমার জনকল্যাণকারী বাসনা আমায় মুগ্ধ করল, কিন্তু যক্ষিণীকে ফিরিয়ে নেওয়ার আগে জমিদার প্রতাপ নারায়ণের দেহের 11 বিন্দু রক্ত প্রয়োজন, যে রক্তে সে যক্ষিণীর থেকে মুক্তি কামনা করবে। রক্তাক্ষরে এই কথা লিখতে হবে তাকে। রক্তপত্র না লেখা হলে যক্ষিণী প্রতাপ নারায়ণকে মুক্তি দেবে না। আমিও তাকে সরিয়ে নিয়ে আসতে পারবো না। প্রতাপ নারায়ণ সেধে তাকে আহ্বান করেছে। এখন বিচ্ছেদ তার প্রচেষ্টাতেই সম্ভব। আমি তবে এখন কি করব আপনি বলে দিন। তুমি এখনই যাও, ব্যবস্থা করো। রাত শেষ হওয়ার আগেই রক্তপত্র যেন লেখা হয়ে যায়। বেশ, তবে তাই যাচ্ছি। আপনি আশীর্বাদ করবেন যেন সফল হতে পারি। তোমার ইচ্ছে পূর্ণ হোক। বলেই সেই বজ্ররূপা অসীম বলশালী স্ত্রী মূর্তি অন্ধকারে অন্তর্হিত হলেন। নিস্তব্ধ শ্মশান ভূমি পিছনে ফেলে দ্রুত পায়ে আমি এগিয়ে এলাম গ্রামের ভিতর। জমিদার বাড়ি আমি চিনি না, কাজেই ডেকে লোক জড়ো করতে হলো আমাকে। কে আছো? কে কোথায় আছো?
আমার কথা কি কেউ শুনতে পাচ্ছ? এখনই একবার এসো, আমাকে জমিদার বাড়ির পথটা দেখিয়ে দাও, নয়তো বড় বিপদ হবে। রাত শেষ হওয়ার আগেই আমাকে সেখানে পৌঁছাতে হবে। শুনছো? কে আছো? এমনই চিৎকার করতে করতে ঊর্ধ্বশ্বাসে প্রায় ছুটে আমি অনেকটা পথ পেরিয়ে এসেছি। এমন সময় চেনা গলা কানে এলো। ঠাকুরমশাই, আপনি এইভাবে ছুটে আসছেন কেন? কিছু কি হয়েছে? হ্যাঁ হয়েছে, অর্ধেক কাজ হয়েছে, কিন্তু এখনো একটা বড় কাজ বাকি। আমাকে এখনই নিয়ে চলুন জমিদার শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরীর কাছে। এসব কেন হচ্ছে আপনি কিছু বুঝতে পারছেন? পেরেছি বই কি। সব অনিষ্টের মূলে সে। মঙ্গল কর্ম তার দ্বারা হয় না। সে যা পারে তা হলো মোহিনী মায়া বিস্তার করা। তাই করেছিল সেই যক্ষিণী। তার মায়া চোখে জমিদার নিজেকে সুপুরুষ দেখেছিলেন, আর যক্ষিণীর প্ররোচনায় পরিবারে অশান্তি করেছিলেন, সকলকে দূরে সরিয়ে দিচ্ছিলেন। এমন করে প্রতাপ নারায়ণকে একা করে যক্ষিণী তাকে অধিকার করত। তারপর একদিন মায়া ছিন্ন করে চলে যেত প্রতাপ নারায়ণকে পাগল করে। বদ্ধ উন্মাদ প্রতাপ নারায়ণ অবশেষে নির্ঘাত আত্মঘাতী হতেন। এমন ক্রিয়ায় পরিণতি সাধারণত এমনই হয়, কিন্তু এক্ষেত্রে ব্রাহ্মণ উমাপতি মুখুজ্জে বাদ সাধলেন। তিনি সাত্ত্বিক, তন্ত্রের বিভিন্ন ধারা জানা ছিল তার। মেয়েকে বাঁচাতে, তার সংসারের শান্তি ফিরিয়ে আনতে তিনি সাধনা করলেন। কিন্তু ভুল হয়েছিল একটাই, তিনি যে সাধনা করবেন এই কথা আলোচনা করেছিলেন ওই বাড়িতে বসে, আর যক্ষিণীর যাতায়াত অদৃশ্য পথে। সে সবই শুনেছিল, বুঝেছিল বিপদ আসতে চলেছে। আর সেই অমাবস্যার রাতে শ্মশানে যখন উমাপতি মুখুজ্জে যক্ষিণীর শক্তি বিনষ্টকারী এক বিপরীত শক্তির সাধনায় বসেছেন, সেই সময় যক্ষিণী তার পিশাচ দলের সাহায্যে উমাপতির প্রাণ নাশ করে। এখন আমি মহাডামরির কৃপায় তার সমস্ত দলটাই নষ্ট করে দিয়েছি। সেখানে তাড়াতাড়ি নিয়ে চলুন আমায়। এই ঘটনার শেষ সেখানেই অপেক্ষা করছে। কিছুই তো বুঝতে পারছি না, কিন্তু চলুন তবে। জমিদার মশাই নিজের ঘরেই আছেন, আজ তিনি খুব শান্ত হয়ে আছেন। জানি না কি হয়েছে তার। অন্যান্য রাতে তো ভয়ঙ্কর চেঁচামেচি করেন, কিন্তু আজ যেন বড়ই শান্ত। কথাটা শুনেই আমার বুকে বিপদের ঘণ্টায় ঘা পড়ল। তাড়াতাড়ি নায়েব মশাইয়ের সঙ্গে জমিদার ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। তালা খুলে ভেতরে যখন ঢুকলাম, দেখলাম সর্বনাশ হয়ে গিয়েছে। মানে কি হয়েছে? রক্তে ভেসে যাচ্ছে ঘরের পালঙ্ক। জমিদার প্রতাপ নারায়ণ পড়ে আছেন বিছানায়, মৃত, কিন্তু তখনও তার শরীরটা কাঁপছে। বোঝা গেল মৃত্যু সদ্য ঘটেছে। কিন্তু মরলেন কিভাবে? ঘাড় ঘুরিয়ে দিয়েছে যক্ষিণী। কিছুতেই কিছু করতে পারলাম না শেষ অবধি। এরপর ভোর হলো। জমিদার গিন্নি ঘন ঘন মূর্ছা যাচ্ছেন। কবিরাজ চিকিৎসা করছেন তার। ছোট ছেলে মেয়েদের অন্য আত্মীয়ের বাড়ি সরিয়ে নিয়ে যাওয়া হলো। গ্রামের সকলে জমিদার মশাইয়ের দেহ দাহ করতে নিয়ে গেল শ্মশানে, আর আমি গোটা বাড়ির চারপাশে ঘুরে ঘুরে সুরক্ষা গণ্ডি কেটে দিলাম। এ গণ্ডি 50 বছর রক্ষা করবে ভিটাকে। কোনো অপচ্ছায়ার সাধ্য নেই এর মধ্যে পা রাখে। আসার আগে নায়েব মশাইকে বলে এলাম, যা হওয়ার ছিল তা হয়েছে। আপনি সকলের অভিভাবক হয়ে গ্রামবাসী এবং বিধবা জমিদার গিন্নি ও পিতৃহীন সন্তানটিকেও রক্ষা করবেন। আপনি আমায় যে কাজে ডেকেছিলেন সেই কাজ আমি সম্পূর্ণ পালন করতে পারলাম না। তবে কি এখনো রাতে, মানে আসছে অমাবস্যা রাতে আবার সেই? না, আর কখনো পৈশাচিক উপদ্রব হবে না, সে ব্যাপারে আপনারা নিশ্চিন্তে থাকুন। কিসে কি হয়েছে বিস্তারিত বলতে পারছি না, এখন সে সময়ও নয়। সকলকে সাবধানে রাখবেন, আর আপনি সাবধানে থাকবেন বলে সংক্ষেপে তাকে ঘটনাটা জানিয়ে আমি ফেরার পথ ধরলাম। যেমনটা তারানাথের কাছে আসি তেমনই এসেছিলাম। যদিও মাঘ মাস, তবুও এবছর সরস্বতী পুজো তাড়াতাড়ি পড়ায় বসন্ত যেন একটু আগে ভাগেই চলে গিয়েছে।
কিশোরী চারির দেওয়া চাল কড়াই ভাজা চিবোতে চিবোতে বলল, ঠান্ডা দরকার নেই বাপু, অনেক হয়েছে। হাড় কেঁপে যাচ্ছিল। আমরা হলাম সুখী বঙ্গ সন্তান। হ্যাঁ, আমাদের কি এত কষ্ট সহ্য হয়? না গরম না শীত, আমরা বসন্তের জীব। সমতলে থাকলে যা হয় আর কি। তবে হ্যাঁ, শীতকালে অলৌকিক ভয়ের গল্প শুনতে যে বড়ই ভালো লাগে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। শুনে আমি বললাম, তা বটে, তবে ঠাকুরমশাই বসন্ত এখনো কিন্তু পুরোপুরি আসেনি, শীত কিছুটা রয়েছে। তা একটা ভয়ের অভিজ্ঞতা আজ আমাদের বলবেন নাকি? শুনে তারানাথ গম্ভীর গলায় বললেন, বলছি, তবে এমন অভিজ্ঞতা না হলেই ভালো হতো। ঘটনার কথা মনে পড়লে এখনো আমি ভাবি, সে রাতে যদি আমি আর একটু দ্রুত গিয়ে দাঁড়াতে পারতাম জমিদার প্রতাপনারায়ণ চৌধুরীর বন্ধ দরজায়, তাহলে বোধহয় যক্ষিণীর রোষ থেকে তাকে বাঁচাতে পারতুম। যতই বুদ্ধির অভাব থাকুক না কেন, মানুষটা তো কারোর স্বামী, কারোর পিতা ছিলেন। একটা অপরাধবোধ আজও আমায় ভাবায়। যদিও যা হওয়ার তাই হয়েছে এ কথা আমি জানি, তবুও মাঝে মাঝে বড় গ্লানি বোধ হয় আমার। কি ঘটেছিল? এমন কি ঘটনা যা আপনাকে অপরাধ বোধে ভোগায়? মদনপুর গ্রামের পৈশাচিক ঘটনা। পিশাচ লোকের দরজা খুলে গিয়েছিল, আর সেই দরজা বন্ধ হওয়ার আগে সেই গ্রামের জমিদার যক্ষিণীর শিকার হয়েছিলেন। আমি ছিলাম, কিন্তু শেষ রক্ষা শত চেষ্টা করেও করতে পারিনি। সময় যা কিছু কলকাঠি নাড়ার সেই তো নাড়ে, সবই সময়ের কারসাজি। এই বলেই তারানাথ আরম্ভ করেছিলেন। সমস্তটা শুনে আমিও মনে মনে বললাম, ঠিকই, সবই ওই সময়ের হাতে। শুনছিলেন তিনি তার কলমে তারানাথ তান্ত্রিকের গল্প পিশাচ লোকের দরজা। আজকের গল্পের গল্প পাঠে ও বিভূতির চরিত্রে শুভম, কিশোরী রুদ্র, পিশাচ দিগন্ত, গঙ্গাধর রনিত, প্রতাপনারায়ণ রাজ, গোবিন্দ আকাশ, দাসী পৌত্তুষা, নয়নতারা বর্ণালী, কোরাস রুদ্র দিগন্ত রাজদীপ আকাশ, উমাপতি রাজদীপ, মোহিনী দেবযানী, চারি পিয়ালি, পিশাচ কণ্ঠ কোরাস দেবযানী ও বর্ণালী, ডামরি মধুরা, চিত্রনাট্য তুহিন, ধ্বনি পরিকল্পনা ও আবহ নিতু, প্রচার অলঙ্করণ শুভম, প্রচার অলঙ্করণের অ্যানিমেশন রূপম, রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় নিত্যানন্দ চক্রবর্তী। প্রত্যেক শনিবার রাত 11টায় রাতের বৈঠকখানা নিয়ে আসে নতুন নতুন সব গল্প। আর সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন রাতের বৈঠকখানা।